ভাবুন তো, যদি এমন একটি কারাগার তৈরি করা হয় যেখানে সব কয়েদিই হয় অতি শক্তিধর খলনায়ক। একজনের হাতে যদি থাকে বিদ্যুৎ নিয়ন্ত্রণের ক্ষমতা, তবে আর একজনের শক্তি হল এক জায়গা থেকে হঠাৎ গায়েব হয়ে অন্য জায়গায় চলে যাওয়া। এমন একজনও আছে যে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভাবুন, এরা সবাই যদি একই ছাদের নিচে থাকে তাহলে সেখানে কি হবে? এই প্রশ্নের উত্তর নিয়েই শুরু হয় আজকের কাহিনী। ছবি শুরু হয় মাটির নিচের একটি পার্কিং এলাকা দেখিয়ে। সেখানে কিছু সুপার পাওয়ারধারী খলনায়কের দল তাদেরই এক সঙ্গীকে মারতে থাকে, কারণ তারা তাকে এক গুন্ডাকে মারতে পাঠিয়েছিল যে ছিল তাদের টার্গেট। কিন্তু সে গিয়ে গুন্ডাটিকে না মেরে তার মেয়েকে হত্যা করে ফিরে আসে, আর সেই গুন্ডা হাতে বন্দুক নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। হঠাৎ করেই শুরু হয় গুলির বৃষ্টি। অনেক সুপার পাওয়ারধারী খলনায়ক সেই গুলিতে মারা যায়, তবে দুইজন ছিল এমন যাদের শরীরে গুলি কোনো প্রভাব ফেলতে পারত না, কারণ তাদের ছিল বুলেট প্রুফের মতো অদ্ভুত ক্ষমতা। প্রথমে তারা গুলির হাত থেকে বাঁচে, তারপর সেই গুন্ডার সঙ্গে লড়াই শুরু করে। তারা লাফিয়ে লাফিয়ে আক্রমণ করে গুন্ডাটিকে, কিন্তু সেই গুন্ডা ছিল অত্যন্ত সাহসী আর শক্তিশালী। সে প্রথমেই একজনের হাত ধরে তার বাহু ভেঙে ফেলে, তারপর মুখে ঘুষি মেরে তাকে মেরে ফেলে। তারপর সেই লোককেও মেরে ফেলে যে তার মেয়েকে হত্যা করেছিল। এরপর আসে পুলিশের অসংখ্য গাড়ি। গুন্ডাটিকে তারা গ্রেপ্তার করে। এরপর দেখানো হয় কিছুদিন আগেই সারা পৃথিবীতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে এসেছিল, যার নাম ছিল পালস। সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তখন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল পারমাণবিক অস্ত্র। সেই সব পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে, ফলে ভয়ঙ্কর ধ্বংস শুরু হয় এবং বহু মানুষ মারা যায়। এতে করে বিশ্বের সমস্ত সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যায়। বেঁচে থাকা মানুষেরা সেই অল্প কিছু সম্পদের জন্য একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। যারা বেঁচে যায় তাদের শরীরে বিকিরণের কারণে বদল আসতে থাকে। তাদের শরীরে এমন শক্তি আসে যেগুলো সুপার পাওয়ারের মতো, কিন্তু তারা সেই শক্তির অপব্যবহার করতে থাকে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার তৈরি করে এক বিশেষ আইন। তারা একটি সুপার জেল তৈরি করে যেখানে এসব সুপার পাওয়ারধারী খলনায়কদের রাখা হবে। গুন্ডাটি যেহেতু 50 জনেরও বেশি কয়েদিকে মেরে ফেলেছিল, তাকেও এই সুপার জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুপার জেলের দায়িত্বে ছিল এক ব্যক্তি, যিনি ছিলেন গার্ডদের প্রধান। তার সম্পর্কে একটি গুজব ছড়িয়ে পড়ে যে তিনি অত্যন্ত লোভী। তিনি কয়েদিদের সঙ্গে এমনভাবে বন্ধুত্ব করতেন যে তাদের পালিয়ে যাওয়ার আশা দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন। এক সাক্ষাৎকারে গার্ডদের সেই প্রধান দাবি করে যে এসব গুজব মিথ্যে। এরপর সব সুপার পাওয়ারধারী খলনায়ক আর গুন্ডাকে বাসে করে নিয়ে আসা হয় সেই জেলে। গুন্ডাটিকে দেখে মনে হচ্ছিল সে যেন খুব খুশি, কারণ সে এখানে আসতে চেয়েছিল যাতে আরও খলনায়ককে মেরে ফেলতে পারে। এই কয়েদিদের মধ্যে একজন ছিল ব্যতিক্রম, একদমই বিপজ্জনক নয়। তার নাম ছিল দিয়াগো। সে বিপজ্জনক ছিল না, কারণ তার শক্তি ছিল ভিন্ন। সে অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারত। গার্ডরা তখন সবার পরিচয় যাচাই করে তাদের হাতে পায়ে শৃঙ্খল পরিয়ে দেয়, যেন তারা তাদের শক্তি ব্যবহার করে কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সবারই গ্রাউন্ডে আনা হয়। সেখানে গুন্ডার সঙ্গে এক কয়েদির দেখা হয় যে এর আগেই জেলে এসেছিল। সে গুন্ডার উপর খুব রাগান্বিত ছিল, কারণ গুন্ডা তার ভাইকে হত্যা করেছিল। তখনই দুজন একে অপরকে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। শুরু হয় ঘুষাঘুষি। সেই কয়েদি গুন্ডার উপর আঘাত করতে থাকে, গুন্ডা পেছনে সরে যায়। তারপর গুন্ডা তার মুখে ঘুষি মারে, তাকে মাটিতে ফেলে পায়ের আঘাতে জর্জরিত করে। কয়েদিটি ভয়ানকভাবে আহত হয়ে পড়ে, লড়াইয়ে হেরে যায়। এর আগে যে গুন্ডা তাকে মেরে ফেলে, গার্ডরা তখনই তার হাতে বিদ্যুৎ শক দেয়। সে মাটিতে পড়ে যায়। একজন নারী গার্ড এসে তাকে ঘুষি মেরে মারে। তারপর দুজনকেই চিকিৎসার জন্য পাঠানো হয়। এমনকি গার্ডদের প্রধানও এতে মজা পাচ্ছিল। এদিকে দিয়াগো দেখা পায় এক কয়েদির, যার শক্তি ছিল বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার। সেই কয়েদি দিয়াগোকে বলে, আমি এখানে আসা প্রথম কয়েদি। সে তাকে জেলের নিয়মগুলোও শেখাতে থাকে। দিয়াগো খোঁজ নিতে থাকে সেই ভয়ঙ্কর কয়েদির, যার নাম ছিল লোভ। তার শক্তি ছিল সে মনের জোর দিয়ে যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারত। তার শক্তি কতটা বিপজ্জনক তা কেউ জানত না, তাই সবাই লোভের কাছ থেকে দূরে থাকত। ঠিক সেই দিনই লোভকে একটি অন্ধকার ঘরে আনা হয়। তাকে ডেকে পাঠিয়েছিল গার্ডদের প্রধান, কারণ সে একান্তে লোভের সঙ্গে কথা বলতে চেয়েছিল। বস বলে, আমি খুব শীঘ্রই অবসর নিতে চাই, তাই তুমি আমার কাজটা যত দ্রুত সম্ভব করো। সে বলল, আমার অ্যাকাউন্টে ওই সব টাকা পাঠিয়ে দাও যেগুলো তুমি ব্যাংকে লুট করে চুরি করেছিলে। এখানে লোকজন সরাসরি বসকে হুমকি দেয়, যদি তুমি আমার এই আদেশ না মানো তাহলে আমি তোমাকে খুন করিয়ে দেব। এবার আমাদের দেখানো হয় জেলের হাসপাতাল। সেখানে আহত এক গুন্ডার চিকিৎসা চলছে। আমরা সেখানে এক অদ্ভুত রোগী কয়েদিকে দেখতে পাই, যার মাথা নেই তবু সে জীবিত।
ডাক্তার তার সার্ভিক্যাল সাইট থেকে নমুনা নিচ্ছে, কারণ ওখান থেকে নতুন একটা মাথা বেরিয়ে আসছে। ঠিক তখনই দিয়াগো আসে পরিচ্ছন্নতা করতে। ডাক্তার তাকে বিপজ্জনক মনে করে না, তাই তার সঙ্গে কথা বলে নিজের কথা জানায়। এরপর সে পাশের ঘরে যায় লোবের স্বাস্থ্য পরীক্ষা করতে, কিন্তু তখনই সেখানে ওই গুন্ডা এসে পড়ে। সে ডাক্তারকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে, যার ফলে সেই বেচারা মেয়েটি সেখানেই মারা যায়। এখন গুন্ডা লোবকে মারতে এগিয়ে আসে, ঠিক তার আগেই দিয়াগো আবার এসে পড়ে এবং তাকে থামাতে চায়, কিন্তু গুন্ডা তার কথা শোনে না এবং এবার দিয়াগোকেই মারতে শুরু করে। দিয়াগো নিজেকে বাঁচিয়ে শেষমেশ গুন্ডাকে ধরে ফেলে এবং আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এইভাবে সে লোবে প্রাণ বাঁচায়। এই খবর গোটা জেলে ছড়িয়ে পড়ে। সবাই দিয়াগোর সাহসে মুগ্ধ হয়। প্রত্যেক বন্দী তার সম্মান করতে থাকে, কারণ সে তার দক্ষতা দেখিয়ে লোবকে বাঁচিয়েছে। কিছু কয়েদি এমনকি তাকে নিজেদের খাবারও দিয়ে দেয়। এসব দেখে লোবও খুব খুশি হয়। সে দিয়াগোকে ডাকে এবং তার প্রতি কৃতজ্ঞতা জানায়। লোবের সম্মান পেয়ে দিয়াগো খুব আনন্দিত হয়। এদিকে বসের এক সঙ্গী জানতে পারে সে লোবের সঙ্গে একটা চুক্তি করেছে, যেখানে অ্যাকাউন্টে টাকা পেলে লোবকে মুক্তি দেওয়া হবে। এখন সেই সঙ্গী বসকে জিজ্ঞাসা করে। বস বলে, যদি তুমি আমার গোপন কথা কাউকে না বলো তাহলে তোমার পদোন্নতি হবে, আর যদি তুমি আমার কথা ফাঁস করো তাহলে তোমাকেই চাকরি থেকে ছাঁটাই করব। এখন জানা যায় সেই প্রথম কয়েদি এই জেলে 10 বছর ধরে আছে। সে বহুবার জামিনের জন্য দরখাস্ত করেছে, কিন্তু আদালত বারবার তা বাতিল করেছে। আইন যেখানে ন্যায় দেয় সেখানে অনেক সময় তা অন্যায়ের রূপও নেয়। এবার তাকে আবার আদালতে হাজির করা হয়। এইবার তার মনে হয় জামিন পাবে, কিন্তু আদালতের বাজে প্রশ্নে সে বিরক্ত হয়ে যায়, রেগে গিয়ে উঠে পড়ে বেরিয়ে যায়। ফলে তার আবেদন আবারও বাতিল হয়। সে প্রচণ্ড কষ্ট পায়। এদিকে লোব জেল থেকে পালানোর পরিকল্পনা করছে। প্রথম কয়েদি যে জামিন পায়নি সে রাগে চুপ করে বসে থাকে। তখন তার এক সঙ্গী তাকে একটা ধাতব কারাত দেয়, যাতে সে নিজের হতাশার প্রতিশোধ নিতে পারে এবং জেলে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। সে রাজি হয়। সে নিজের হাত করার ফাঁক কেটে মুক্ত হয়, তারপর একটা টেবিলের ওপর উঠে একটা লম্বা বৈদ্যুতিক তার ধরে নেয়। সে নিজেকে তাতে চার্জ দিতে শুরু করে। তখনই তার চোখেও বিদ্যুৎ ঝিলিক দেয়। তার হাতে সে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে। সে প্রথমেই একজন গার্ডকে আক্রমণ করে, তারপর পুরো জেলের ইলেকট্রিসিটি ধ্বংস করে দেয়। এই ঘটনার ফলে সব বন্দির হাতের কফ খুলে যায়, সব রোবট কাজ করা বন্ধ করে দেয়। সব বন্দি মুক্ত হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। জেলে হুলস্থুল কাণ্ড শুরু হয়। বস তার সঙ্গীকে নির্দেশ দেয়, দ্রুত জেনারেটর চালাও, যাতে এবার বিদ্যুৎ এলে হাতকড়াগুলো সক্রিয় হয়ে পড়ে। সে তাই করে। জেনারেটর চালু হতেই বিদ্যুৎ ফিরে আসে। হাতকড়াগুলো আবার কাজ করে এবং বিদ্যুতের ঝটকা দিয়ে সব বন্দীকে থামিয়ে দেওয়া হয়। তারপর তাদের আবার নিজ নিজ সেলে ঢুকিয়ে দেওয়া হয়। এখন সব বন্দী নিজের ঘরে, কিন্তু সেই প্রথম কয়েদি হাসপাতালে। এক অফিসার সেটা জেনে চুপি চুপি গিয়ে তার উপর হামলা চালায়। বস তাকে হুকুম দেয়, তাকে খুন করো, সব বিপর্যয়ের মূল তো সেই। অফিসার সেই আদেশ পালন করে, বারবার আঘাত করে শেষমেশ তাকে মেরে ফেলে। এই ধ্বংসযজ্ঞে মোট 12 জন কয়েদি মারা যায়। কিন্তু বস এই তথ্য গোপন রাখে। সে দিয়াগোকে ডাকে। যখন দিয়াগো আসে, সে তাকে নির্যাতন কক্ষ দেখায়। এক ভয়ানক ঘর, যেখানে বন্দীদের উপর নির্মম অত্যাচার করা হয়। তাদের অবস্থা হয়ে পড়ে মৃত্যুর কাছাকাছি। সবচেয়ে খারাপ ব্যাপার, সেখানে সময় অত্যন্ত ধীরে চলে। বস ভাবে এই ঝামেলার পেছনে লোবেরও হাত আছে, তাই সে দিয়াগোর থেকে জানতে চায় লোব কি পরিকল্পনা করছে। সে দিয়াগোকে হুমকি দেয়, আমায় সব বলো, না হলে এই টর্চার কক্ষে পাঠিয়ে দেব। দিয়াগো সব খুলে বলে, কিন্তু তাতে তেমন কিছু থাকে না, তাই বস তাকে ছেড়ে দেয়। লোবের কাছে এসে বস বলে, তুমি এখান থেকে পালানোর কথা কখনো ভাবিও না। যত তাড়াতাড়ি সম্ভব সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এখন লোবের আর কোনো উপায় থাকে না, তাই সে বসের শর্তে রাজি হয়, তবে বলে আমাকে একটু সময় দিতে হবে। পরদিন বসের এক সহযোগিনী একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসে বেসমেন্টে ইলেকট্রিক সিস্টেম সারানোর জন্য। আর সেই সময় সব কয়েদিদের কাছে একটি করে খাম আসে, যার মধ্যে তাদের পরিবারদের কাছ থেকে প্রিয় জিনিসের কথা লেখা ছিল। লোব আবার পালানোর পরিকল্পনায় নামে। সে একটি ট্যাবলেট নেয় এবং ইন্টারনেটের মাধ্যমে এক ভয়ঙ্কর ভাইরাস ইনস্টল করে ফেলে, যেন জেলের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। ওদিকে এক গুন্ডা নিজের মুখে একটি ক্রস চিহ্ন এঁকে নেয় এবং আগের সেই কয়েদির কাছে ফের মারামারিতে যায়, কিন্তু এবার সেই কয়েদি লড়াই করতে অস্বীকৃতি জানায়।
এদিকে দিয়াগো লোবের কাছে এসে বলে, যদি তুমি পালানোর পরিকল্পনা করছো আমাকেও সঙ্গে রেখো। এরপর যে দিন বস অবসরে যাওয়ার কথা ছিল, জানা যায় বসের পরিবর্তে কোনো নতুন ব্যক্তি নতুন বস হয়ে এসেছে। সে নয় যার সঙ্গে বস ডিল করেছিল। এতে বসের সেই সঙ্গিনী প্রচণ্ড রেগে যায় এবং বসের কাছে গিয়ে বলে, তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে আর এখন অন্য কাউকে বস বানিয়ে দিলে। বস তাকে কিছু রূঢ় কথা শুনিয়ে বিদায় করে এবং নিজে লোবের কাছে যায়। সে লোবকে আগে সেই ট্যাবলেট ফেরত দেয় যা সে কেড়ে নিয়েছিল, বলে এই নাও এবং সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। লোব সেই ট্যাবলেট নিয়ে কাজ শুরু করে। বস খুব খুশি হয়, ভাবে সব টাকা এবার সহজেই সে পেয়ে যাবে। কিন্তু বস জানতো না লোব সেই ট্যাবলেটে যে ভাইরাস ইনস্টল করেছিল তা পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে। তাতেই হাতের কাফগুলো কাজ করা বন্ধ করে দেয়। আর একবার সব কয়েদি মুক্ত হয়ে একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। জেল জুড়ে ছড়িয়ে পড়ে দাঙ্গা আর তাণ্ডব। সব কয়েদি নিজেদের সুপার পাওয়ার ব্যবহার করতে থাকে। কেউ গার্ডদের মেরে ফেলছিল, কেউ আবার নিজেদের সহ কয়েদিদের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে নেমে পড়ে। এই বিশৃঙ্খলা দেখে দিয়াগোর অবস্থা খারাপ হতে থাকে। সে যেন সবার যন্ত্রণা সহ্য করতে পারছিল না। একজন ডাক্তার এসে তাকে সামলে নেন। এইদিকে লোব বসের ঘরে থাকতেই বসের সেই নারী সহযোগী ফোন করে বলে, জেলে বিশাল গোলমাল শুরু হয়েছে। বস ভীত হয়ে পড়ে। সে বলে, ঠিক আছে, আমি আসছি, সবকিছুর নিয়ন্ত্রণ আবার আমি ফিরিয়ে আনব। কিন্তু সে যখন লোবের ঘর থেকে বেরিয়ে আসতে চায়, দরজাটি বন্ধ পাওয়া যায়। এটাও লোবের পরিকল্পনারই অংশ ছিল, সবকিছু যেন সে নিজেই নিয়ন্ত্রণে রাখতে পারে। এখন পুরো জেল হয়ে উঠেছে নরক। কেউ আগুন ছুঁড়ে অন্যকে পুড়িয়ে দিচ্ছে, কেউ বিষাক্ত ধোঁয়া ছাড়ছে মুখ থেকে। গার্ডরা যতই চেষ্টা করুক, কাউকে আর নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই পরিস্থিতি দেখে বস তার সেই নারী সহযোগীকে ফোন করে বলে, এর কোনো সমাধান বলো। সে উত্তর দেয়, এই সমস্যা নিরাপত্তা ব্যবস্থার খারাপ হওয়ার কারণে হয়েছে। একমাত্র বেসমেন্টের জেনারেটর যদি চালু করা যায় তাহলে পুরো সিকিউরিটি সিস্টেম আবার সচল হবে। তখন ক্যাপ্টেন জেনারেটর চালু করতে বেসমেন্টে নামে। তাকে রেডিওতে গাইড করতে থাকে সেই নারী। কিন্তু বেসমেন্টে প্রবেশ করতেই রেডিওর সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন ক্যাপ্টেন নিজের বুদ্ধিতে কাজ করতে শুরু করে। সে জেনারেটর খুঁজে পায় ঠিকই, কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর রূপে বদলে যাওয়া এক কয়েদি সেখানে এসে পড়ে। তার মুখভঙ্গি এক ভয়ঙ্কর জন্তুর মতো হয়ে গেছে। ক্যাপ্টেন তাকে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু সে তাকে খুঁজে বের করে ফেলে। তারপর ক্যাপ্টেনের ওপর হামলা করে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ক্যাপ্টেন আহত হন। তারপর আবার তাকে তুলে দেয়ালে চেপে ধরে গলা টিপে ধরে যেন তাকে মেরে ফেলবে। তার আগেই ক্যাপ্টেন নিজেকে ছাড়িয়ে নেয়। সে একটা লোহার রড দিয়ে পাশে থাকা পাইপে আঘাত করে আর সেটা ভেঙে যায়। পাইপের ভেতর থেকে বেরিয়ে আসা গরম বাষ্প সোজা সেই ভয়ঙ্কর কয়েদির মুখে এসে পড়ে আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। বস লোবের সামনে বসে থাকে, অপেক্ষা করতে থাকে কবে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শেষ হবে। আর প্রক্রিয়া সম্পূর্ণ হতেই বস খুব খুশি হয়ে ওঠে। তখন লোব তাকে বলে, মাথা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছাড়াও আমার আরও একটি ক্ষমতা আছে যেটা কেউ জানে না। আমি চাইলে নিজের মস্তিষ্ক আর অন্যের মস্তিষ্ক পরস্পরের সঙ্গে বদলে ফেলতে পারি। এই কথা বলেই লোব নিজের মস্তিষ্ক বসের মস্তিষ্কের সঙ্গে বদলে দেয়। মানে এখন লোবের দেহে আছে বসের মন আর বসের দেহে আছে লোবের মন। কারণ এই জেল থেকে পালানোর একমাত্র উপায় ছিল এটাই। লোবের এতে কিছু যায় আসে না যে সে কার শরীরে আছে। সে শুধু এতেই খুশি যে অন্তত সে এখান থেকে পালাতে পারছে। এখন লোব যে বসের দেহে ছিল, সে নিজের পুরনো দেহকে হত্যা করে ফেলে, কারণ সেখানে এখন বসের মন ছিল, আর সেইভাবেই বসকে অচেতন করে ফেলে। এদিকে ক্যাপ্টেন জেনারেটর রিস্টার্ট করে ফেলে, যার ফলে কাফগুলি আবার কাজ করতে শুরু করে। আর এই সুযোগে বসের রূপধারী লোব সব কয়েদিকে ইলেকট্রিক শক দিয়ে নিয়ন্ত্রণে এনে আবার সেলে পাঠিয়ে দেয়। সে পুরো ব্যবস্থার দখল নিয়ে নেয়। তারপর সে বাইরে এসে আদেশ দেয় লোকে মানে আসল বসকে টর্চার চেম্বারে পাঠানো হোক। কারণ বাইরে থেকে সে দেখতে বসের মতোই, তাই সবাই ভাবল তাকেই ধরা হয়েছে। ফলে লোবকে টর্চার চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে লোব যে বসের দেহে আছে সে এসে নিজের সঙ্গিনীর সঙ্গে দেখা করে, তাকে নিজেই প্রমোশন দিয়ে দেয়, অর্থাৎ সেই হবে জেলের পরবর্তী বস। তারপর সে চলে যায় বসের নির্ধারিত পথে। তারপর সেই সঙ্গিনী নিজের মতো করে জেল চালাতে শুরু করে। সে বহু ভালো পরিবর্তন নিয়ে আসে। দিয়াগোর শাস্তি শেষ হয়ে যায়, কারণ তার ক্ষমতা কারো জন্য ক্ষতিকর ছিল না, তাই তাকে আগেই মুক্ত করে দেওয়া হয়। আর লোবের সঙ্গীকে
থেকেও মুক্তি দেওয়া হয়। এরপর লোভ, যে বশের রূপে আছে, গাড়ি নিয়ে আসে তাদের নিতে। দিয়াগো আর লোভের সেই সঙ্গী গাড়িতে বসে পড়ে। তারা তিনজনই সিদ্ধান্ত নেয় যে তারা এবার শান্তিপূর্ণ আর ভালো একটা জীবন কাটাবে। তাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা পড়ে। তারা সবাই একসঙ্গে নতুন করে জীবন শুরু করতে বেরিয়ে যায়। আর এখানেই শেষ হয় এই গল্প। এই গল্পটি আপনার কেমন লেগেছে?